This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নির্বাচন আয়োজনে তার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে। পুলিশ প্রশাসন এই সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে। জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় ১,৫০০ ছাত্র শ্রমিক জনতার শহীদী মৃত্যু হয়। আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে। এই বিপ্লবে আহত হয়েছে ১৯,৯৩১ জন। আহতদের জন্য ঢাকার ১৩টি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদের তথ্য যোগ হচ্ছে, যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। এই কিছুদিন আগে শুনলাম হচ্ছে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে যাতে শেখ হাসিনাকে নিয়ে আসা যায়। তারপর এখন শুনছি ১০০ দিন অতিক্রান্ত হবার পর মুখ্য যিনি উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন ভারতের কাছে ফেরত চাইব। অন্যদিকে নির্বাচন প্রক্রিয়ায় তাকে বাদ রাখার অর্থাৎ শিরোপীড়ার কারণ হচ্ছে শেখ হাসিনা। প্রশ্ন হচ্ছে এটাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা সরকারে এসেছে তাদের কাছে হচ্ছে ফ্যাসিবাদের প্রতীক হচ্ছে শেখ হাসিনা, এবং ফ্যাসিবাদের যারা বিভিন্ন তাদের শরিক বা ল্যাসপেন্সার যারা ছিলেন তাদেরকে তারা নির্মূল করতে চাইছেন। ঠিক কি চাইছেন নাকি তারা শিওর নয় যে হাসিনাকে হাতে পাওয়া যাবে, বরঞ্চ হাসিনার যে মানে প্রলম্বিত ছায়াকে দেখেও হয়তো ডক্টর ইউনূসের মধ্যে শঙ্কা জাগবে যে হাসিনা নেই বা নির্বাচনে নেই, কিন্তু আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের ব্যাপারটা থেকে যাচ্ছে। সেটাকে কাউন্টার করার ব্যাপারটাই কি এখন প্রধান চিন্তার বিষয় হয়ে রয়েছে? বাংলাদেশ যে অবস্থায় আছে তাক আপাতত এই বিষয়টাই হচ্ছে প্রধান কনসার্ন। ঠিক কি মনে হচ্ছে? দেখুন, ইউনিস বা এই যে অভ্যুত্থান হয়েছে তার রাজনৈতিক দর্শনটাকে যদি আমরা দেখি তাহলে আমাদের গত বেশ আধা দশকের বাংলাদেশের যে বা পূর্ব পাকিস্তানের যে রাজনৈতিক উত্থান পতন সেটাকে একটু বুঝতে হবে, এবং যার ভিত্তি রয়েছে দ্বিজাতি তত্ত্বে। জিন্নার যে টু নেশন থিওরি তার দুটো বক্তব্য ছিল। একটাতে আমরা খুব ফোকাস করি, যেটা বলেছিল যে হিন্দু এবং মুসলমান তারা একসাথে এক রাজনৈতিক ছাতার তলায় থাকতে পারে না। অন্য যে কথাটা বলেছিল সেইখান থেকে বাংলাদেশের জন্ম, যে সমস্ত মুসলিম অফ সাবকন্টিনেন্ট তারা এক ছাতার তলায় থাকতে পারে। যেমন সিন্ধি স্পিকিং মুসলিমও থাকতে পারে, পাঞ্জাবি স্পিকিং মুসলিমও থাকতে পারে, কাশ্মীরি স্পিকিং মুসলিমও থাকতে পারে এবং বাংলা স্পিকিং মুসলিমও থাকতে পারে, যেটাকে মিথ্যে বা ভুল প্রমাণ করেছে বাংলাদেশের জন্ম। এবং রিসেন্টলি ইউনিস যেটা বারবার বলেছেন যে আমরা রিসেট বাটন টিপব, তো একটা ফ্যাক্টরি রিসেটিংয়ের জায়গায় চলে যাবে। এবার এই ফ্যাক্টরি রিসেটিংটা তাহলে কোথায় গিয়ে উনি পৌঁছতে চাইছেন? উনি কি আবারও সেই পাকিস্তানের যে রাষ্ট্র দর্শন সেই জায়গাটাতে ফিরতে চাইছেন? অনেকেই ওনার যারা এই অভ্যুত্থানের যে যে দার্শনিক ভিত্তিটাকে যারা রচনা করছেন বা প্রমোট করছেন তাদের কিন্তু বক্তব্য তাই। তারা প্রচণ্ডভাবে পাকিস্তান বান্ধব এবং তারা বহুলাংশে বারবার বলেছেন যে পাকিস্তানের থেকে আলাদা হওয়ার কোনো যুক্তিই ছিল না। তারা পাকিস্তানের যে রাজনৈতিক সত্তাটা সেটাকে সেলিব্রেট করেন। কালের নিয়মে হয়তো তারা পাকিস্তানের সাথে বিলয় করতে পারবেন না, কিন্তু মুদ্রা জায়গাটা ওইটাই। এবার কথা হচ্ছে তাহলে আজকের বাংলাদেশকে ওনারা কিভাবে অ্যাকসেপ্ট করছেন? ওনাদের একটাই লক্ষ্য যে রাজনৈতিক যে ইতিহাস বাংলাদেশের, মানে মুজিবের পরবর্তীতে
যে ইতিহাসটা তৈরি হয়েছে সেইটাকে ডিকনস্ট্রাক্ট করা। সেই জন্যই বারবার ওরা জাতীয় পরিচয়, জাতীয় গ্রন্থাগার, জাতীয় ভবন এইগুলোকে ওনারা টার্গেট করছেন, যে বাংলাদেশের জাতিসত্তা সেটা যেভাবে পরিচিত হয়েছে, সেটা যে পথে লেখা হয়েছে, সেইটাকে আমরা অন্যভাবে লিখব। বাংলাদেশ বলতে যে একটা পাকিস্তান বিরোধী রাজনৈতিক অস্তিত্বের কথা বলা হয়, যারা বাংলা ভাষার আইডেন্টিটিকে মোর সেলিব্রেট করে দেন দেয়ার রিলিজিয়াস আইডেন্টিটি, সেই জায়গাটাতেই এরা মানে প্রতিবাদ জানাচ্ছেন। এবং সেই প্রতিবাদটা জানাতে গেলে তাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ সেইটাকে সিকিওর করা প্রচণ্ড প্রয়োজন। তা না হলে তো এই যে এত গণ অভ্যুত্থান, মারামারি, হিংসা, হানাহানি এটাই মানে অমূলক হয়ে যাবে। তো সেইটাকে রক্ষা করতে গেলে মোদ্দা কথা সিংহাসন বাঁচিয়ে রাখতে হবে। এবং সেই সিংহাসন বাঁচাতে গেলে ওনারা বুঝতেই পেরেছেন ডোনাল্ড ট্রাম্প আসার পরে যে ওদের যে ব্যাকবোন ছিল আমেরিকান ডিপ স্টেট, সেইটা আর ওদের পক্ষে দাঁড়াবে না। এবং যদি ওদের পক্ষে না দাঁড়ায় তাহলে ওদের দেশের মধ্যে দিয়ে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে, যেটাকে আমি গণতন্ত্র বলতে পারি না, কিন্তু একটা নির্বাচনের মধ্যে দিয়ে এসে দেখাতে হবে যে দেখো আমি কত বড় গণতান্ত্রিক, আমার সাথে দেশের মানুষের সাপোর্ট রয়েছে। কিন্তু প্রকৃত সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে এরকম হয়, সেটা কি ওয়েস্ট বা হচ্ছে জানুয়ারির পরে আমেরিকান লবি বা ভারত ইভেন এটা মেনে নিতে পারবে? তার কারণ হচ্ছে গণতন্ত্রের কথা যখন বলতে গেলে সারা বিশ্বের স্টেক হোল্ডার তখন হয়ে যায় যে এটা আমার ব্যাপারে কেন নাক গলাচ্ছে, কেউ শুনবে না। এবং সেই ক্ষেত্রে ওরা বলছে যে এই যে তৃতীয় দফার নির্বাচনে শেখ হাসিনা ফাঁকা মাঠে গোল তিনি দিয়েছেন, তারা বয়কট করেছিলেন। এখানে তো শেখ হাসিনার বয়কটের প্রশ্ন নেই, আওয়ামী লীগের। তাকে যদি নিলম্বিত করা হয়, তাকে যদি না দাঁড়াতে হয়, তাহলে তো একই দাঁড়ালো। তারা ওই ধরনের একটা ভঙ্গুর গণতন্ত্র নিয়ে এই তো 3 মাসে এত কাণ্ড, আগামী 3 মাস তারপরে গিয়ে চালানো তো একটা রীতিমতো একদমই তাই। আমি সেই জায়গাটাই বলতে চাইছিলাম যে এই গণতন্ত্র যেটাকে মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় ওনারা বলেন বা ওয়েস্ট মিডিয়াও বলে শ্যাম, এটা কোনো মানে নির্বাচনই নয়। নির্বাচনের নামে একটা ধোঁয়াশা, একটা গল্প। আদতে নির্বাচনটা যদি প্রতিদ্বন্দ্বিতার জায়গাটাই না তৈরি হয়, তাহলে আর সেটা কিসের গণতন্ত্র, কিসের নির্বাচন? আমি বলে দিলাম যে আওয়ামী লীগ ভোটে লড়তে পারবে না, আর আমি একা ফাঁকা মাঠে গোল দিলাম, এই গোল দেওয়া আর মানে ওয়াকওভার পেয়ে যাওয়া ব্যাপারটা তো একই।